আমার লাস্ট চকলেট কেকের ভিডিওটাতে এত বেশি কমেন্ট এসেছিল, অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন, ডিটেলস সহ যেন আমি ভিডিও দেই। এবং 3টা কেকের রিকোয়েস্ট এসেছে, একটা হচ্ছে বাটারস্কচ, আরেকটা হচ্ছে রেড ভেলভেট, আর অরেঞ্জ কেকের ভিডিও যেন আমি রেসিপিটা ডিটেলসভাবে দেই। তো আমি আজকে বাটারস্কচের রেসিপি নিয়ে চলে এসেছি এবং ফুল ডিটেলস এটার মধ্যে থাকবে। এই ভিডিওতে আমি বাটারস্কচের ফুল ডিটেলস দিয়েছি। এই ভিডিওটা দেখলে আপনি বাটারস্কচ বানাতে পারবেন। প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। এখানে আমি 3/4 কাপ ময়দা দিয়েছি, আর 2.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দুধ ইউজ করছি 2 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, আর বেকিং সোডা আধা চা চামচেরও কম। সবগুলোকে এখন ভালো করে নেড়ে আমি ভালো করে চেলে নিব। কেক বানানোর জন্য সর্বপ্রথম আপনার কিছু কিছু ছোট ছোট ট্রিক্স আর টিপস আপনাকে ফলো করতে হবে। আমি এর আগের ভিডিওতেও আপনাকে বলেছি যে এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের কেকটাও একদম নরম হবে এবং খেতে অনেক মজা হবে। আমি এগুলাকে ভালো করে মিশিয়ে একটা সাইডে ঢেকে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি রুম টেম্পারেচারের 3টা ডিম নিয়ে নিব। কালকের ভিডিওতে আমি দেখিয়েছি যে এই বাটিটা আমি নতুন কিনেছি, আর এই বাটিটাতে যে কত সহজভাবে ক্রিম বিট করা যায় আর এই যে কেকের যে বেটারটা এটা করা যায়, এটা আজকের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই বাটিটার মধ্যে করলে অনেক বেশি সহজ হয়। আর ডিমটা যদি আপনাদের ফ্রিজে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন। ডিমটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন হচ্ছে কেক বানাবেন। এর আগে কিন্তু কেক বানালে কেক শক্ত হয়, কেক কিন্তু নরম হবে না। তো এখানে ডিমের ব্যাপারটাও ইম্পর্টেন্ট। দেখেছেন এখানে আমি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি, আর সাদা অংশটা একটু বিট করে আমি এখানে আধা কাপ হচ্ছে চিনি ব্যবহার করছি। এর বেশি চিনি আমি ব্যবহার করব না, কারণ এটা বাটারস্কচে আমরা ক্যারামেল সস ইউজ করি, ওটার মধ্যে অনেক চিনি থাকে। সেক্ষেত্রে আমি এখানে হাফ কাপেই চিনি ব্যবহার করেছি। আর চিনিটা কিন্তু আমি একবারে মিশাচ্ছি না, আমি 3বারে চিনিটা মিশিয়েছি, আর এটা আমি বিট করতে থাকছি। যতক্ষণ পর্যন্ত একটা ফুমি ভাব না চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমি বিট করতে থাকবো। আর ওভার বিটও কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা মানে একদম চলে যাবে, ফুমি ভাবটা থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম ফুমি ভাব চলে এসেছে। এই ক্ষেত্রে আমার খুব ভালো লাগে, এই সময় বিট করতে আমার খুব ভালো লাগে। আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ হচ্ছে আমি সয়াবিন তেল দিয়েছি, আর 1 চা চামচ হচ্ছে আমি বাটারস্কচ ইমালশন দিয়েছি, আর হাফ চামচেরও কম আমি হচ্ছে ইয়েলো ফুড কালার ইউজ করেছি। এই পর্যায়ে এগুলো দেওয়া হয়ে গেলে 10 থেকে 11 সেকেন্ড আমি বিট করব, এর বেশি বিট করা যাবে না, ফোমটা তাহলে নষ্ট হয়ে যাবে। এখন আমি শুকনো উপকরণগুলোকে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিব। আপনারা ভিডিওতে ঠিক যেভাবে দেখছেন এইভাবে আপনারা করে নেবেন। আসলে সব কিছু এক্সপ্লেন করা যায় না, কিছু জিনিস হচ্ছে দেখে বুঝে নিতে হয়। আমি এখানে একটু একটু করে শুকনো উপকরণ দিচ্ছি, আর হালকা হাতে ফোল্ড মেথডে আমি হচ্ছে এটাকে মিশিয়ে নিচ্ছি। ফোল্ডিং মেথডে মিশিয়ে নিতে হবে, একদম জোরে চাপাচাপি করা যাবে না, অনেক জোরে স্পিডে দেওয়া যাবে না। এখানে আমি একটু লিকুইড দুধ ইউজ করছি যেন একদম মানে হার্ড না হয়ে যায়, আর লিকুইড দুধটা দিলে টেস্টটাও ভালো আসে আর হার্ড হয় না, কেকটা একদম নরম তুলতুলে থাকে। আমি দেখেছেন এখানে পুরাটা দুধ দিয়েছি আর পুরাটা শুকনো উপকরণ দিয়ে দিয়েছি। আর ফোল্ডিং মেথডে আস্তে আস্তে সময় নিয়ে, যদি এটা 15 মিনিটও সময় লাগে আপনার মিশাতে, 15 মিনিট টাইম নিয়েই আপনি মিশাবেন যেন ফুমি ভাবটা নষ্ট না হয়ে যায়। এই পর্যায়ে আপনি বিটারের কাঁটাটাও ইউজ করতে পারেন, নয়তো আপনি এটা হ্যান্ড উইক্সের মাধ্যমেও মিশিয়ে নিতে পারেন। আমি এখন আজকে বিটারের কাঁটা দিয়েই মিশিয়ে নিচ্ছি, হ্যান্ড উইক্স ইউজ করিনি। আমার কাছে মনে হয়েছে আরেকটু লিকুইড দুধ লাগবে, তো আমি আরেকটু লিকুইড দুধ দিয়েছি। এটা কিন্তু মেশানোর উপর আপনি বুঝতে পারবেন, যে মেশানোর পরে যখন দেখবেন এই যে এরকম দেখেন একদম ফোমি ভাবটা কিন্তু আছে, ফোমি ভাবটা কিন্তু মানে চলে যায় নাই, এবং দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই পর্যায়ে হচ্ছে বুঝতে হবে যে আপনার মেশানো হয়ে গিয়েছে, আর ওভার মিক্স করা যাবে না। আমি এই পর্যায়ে একটা স্প্যাচুলার সাহায্যে দেখে নিচ্ছি যে নিচে কোনো শুকনো উপকরণ লেগে আছে কিনা। এভাবে স্প্যাচুলার সাহায্যে যদি দেখে নিই তাহলে শুকনো উপকরণগুলো মিশে যায়। তারপর যে মোল্ডের মধ্যে আমি বেক করব কেকটা, সেই মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়ে আমি তেল ব্রাশ করে দিয়েছি, আর বেটারটা ঢেলে দিয়ে আমি ট্যাপ ট্যাপ করে নিয়েছি। আর হচ্ছে একটা চামচের নিচের সাহায্যে আমি এটাকে জিগজ্যাগ করে দিয়েছি যেন মানে বাতাস না থাকে নিচে, আর আবার ভালো করে ট্যাপ ট্যাপ করে আমি এটাকে বেকিংয়ের জন্য বসিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি চুলায় একটি কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়েছি, স্ট্যান্ডের আগে আমি একটা কাগজ বসিয়েছি, তারপর আমি কেকের বাটিটা বসিয়েছি। আমি কিন্তু আগে 15 মিনিট
ফ্রি হিট করে নিয়েছিলাম, মানে 10 মিনিট কড়াইটা গরম করে নিয়েছিলাম। এখন আমি মিডিয়াম টু লো আছে এটাকে 35 মিনিট বেক করে নিব। এই ফাঁকে আমি সুগার সিরাপটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 1 গ্লাসেরও কম পানি নিয়েছি আর 2 টেবিল চামচ হচ্ছে চিনি দিয়ে এটাকে মিক্স করে সাইডে রেখে দিয়েছি। এখন আমি বাটার স্কচের ক্যারামেল সসটা বানিয়ে নিব। এই জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে আধা কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন আগুনটা একটু হালকা বাড়িয়ে দিয়ে আমি অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে চুলার কাছ থেকে একদমই সরা যাবে না। আপনি দাঁড়িয়ে থেকে ভালো করে ক্যারামেলটা বানিয়ে নেবেন যেন পুড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। যদি ক্যারামেল পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করছি। এরপর আমি এখানে দিয়ে দিব আধা কাপ হচ্ছে হুইপ ক্রিম। হুইপ ক্রিম দিতে পারেন, কুকিং ক্রিম দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এখানে যখন আমি মিশাচ্ছি দেখবেন চিনিটা আপনার চামচের সাথে একদম দলা বেঁধে যাবে। এটা নিয়ে ভয় পাওয়া যাবে না। আমি এখানে 1 চামচ হচ্ছে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা রুম টেম্পারেচারের হতে হবে। অনেককেই দেখেছি এই ক্যারামেল সসটা বানাতে গিয়ে কেউ এই ডিটেলসটা বলে না যে চামচের মধ্যে চিনিটা এরকম দলা বেঁধে যায়। এই পর্যায়ে কিন্তু আপনার দাঁড়িয়ে থেকে একদম লো আছে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে ধৈর্য সহকারে এরকম নেড়ে 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 আপনার সসটাকে বানিয়ে নিতে হবে। তখন আস্তে আস্তে দেখবেন আপনার চামচ থেকে এই দলাটা আস্তে আস্তে গলে গলে মিশে যাচ্ছে এই সসের সাথে। আমি বাটারস্কচের কত ভিডিও দেখেছি, কেউ এভাবে ডিটেলসটা বলে দেয় না। তো আমি বলে দিলাম কারণ আপনারা যেন ভয় না পান যে উনি ভিডিওতে দেখালো একটা কিন্তু আমাদের সাথে হলো আরেকটা। এই সময় কিন্তু অনেক টাইম লাগে, অনেক সময় হতে পারে আধা ঘন্টাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নাড়া হতে পারে। আমার পা ব্যথা হয়ে গিয়েছিল এটা নাড়তে নাড়তে। সসটা ওই রকম টেক্সচারে আসলে কিন্তু চুলাটা বন্ধ করে দিবেন। এখন আমি চলে যাচ্ছি ক্যারামেল বাদামটা রেডি করতে, যেটা হচ্ছে বাটারস্কচের স্পেশালিটি। এখানে আমি হাফ কাপেরও কম চিনি দিয়েছি কারণ আমার অলরেডি ফ্রিজে বানানো আছে এটা। আমি এই জন্য অল্প করে বানানো ভিডিওর জন্য আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম হবে। সেম ক্যারামেলের মতো চিনি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিব। তারপর এখানে আমি ক্যাশোনাট নিয়েছি। ক্যাশোনাটটা দিয়ে আমি এখানে 5 থেকে 6টা ক্যাশোনাট নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে নেড়ে আর একটু বাটার দিয়েছি। আর যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। এটাকে একটু নেড়েই যখন ক্যারামেলটা এরকম হয়ে যাবে একটা প্লেটের মধ্যে ঢেলে নেবেন, নয়তো বেকিং পেপারে ঢেলে নেবেন। আমি একটা স্টিলের প্লেটে ঢেলে নিচ্ছি। এটাকে এখন আমি ঠান্ডা হতে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর এটাকে হচ্ছে আমি গুঁড়ো করে নিব। আমার ফ্রিজে আগের বানানো আছে বলে কিন্তু আমি বানাই নাই, আমি অল্প করে শুধু ভিডিওর জন্যই কিন্তু এটা মেক করলাম যে আপনারা যেন বুঝেন। আমি বললে হয়তো বুঝবেন না, এই জন্য দেখানোর জন্য দেখিয়ে নিচ্ছি। আর এটা একটা ছুরির সাহায্যে আমি হচ্ছে এটাকে খুলে নিচ্ছি। প্রসেসিংটা ভালো করে দেখবেন। আমি এটাকে এভাবে খুলে নিয়ে হচ্ছে একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে এটাকে আমি একটা পাথরের সাহায্যে গুঁড়ো করে নেব। আপনার বাসায় যদি শিলপাটা থাকে সেই শিলটা দিয়ে আপনারা গুঁড়ো করে নিতে পারেন। আর ব্লেন্ডারে অবশ্যই করবেন না, কারণ ব্লেন্ডারে হচ্ছে একদম দলা পেকে যায়, একদম মনে হয় যে আঠার মতো লেগে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম আপনার ঝরঝরা হবে না জিনিসটা। তো ব্লেন্ডারে না করতেই আমি বলবো। এই বাদামের ক্যারামেলের এই জিনিসটা বানানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই প্রসেসিংটা। দেখতে পাচ্ছেন যে এখানে কতটা ঝরঝরা হয়েছে, একটার সাথে একটা কিন্তু লেগে যাচ্ছে না, একদম ঝরঝরা হয়ে গিয়েছে, যেটা ব্লেন্ডারে করলে কিন্তু আপনার হবে না। এই যে দেখাচ্ছি আপনাকে, আমি আগে আমার একটা বাটির মধ্যে ভরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা আমার আগের করা ছিল। এখন আমি 35 মিনিট পর দেখতে এসেছি যে কেকটা বেক হয়েছে কিনা। কেকটা আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি যে কেকটা বেক হয়েছে কিনা। যখন বেক হয়ে যাবে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আপনি আরও আধা ঘন্টা রেখে দিবেন, তাহলে কেকটা চুপসে যায় না, কেকটা একদম ফ্লাফি থাকে। কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই ঢেকে রেখে দিবেন। এখন আমি হোয়াইট চকলেটের একটা গানাশ বানিয়ে নিব। এই গানাশটা এখানে 50 গ্রামেরও কম হোয়াইট চকলেট দিয়েছি আর একটু পানি দিয়েছি। আপনারা চাইলে মিল্ক ব্যবহার করতে পারেন বা হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন। আমি শুধু একটু পানি দিয়ে গানাশটা বানিয়ে নিয়েছি। আর নিচে কিন্তু গরম পানি আছে, এই তাপে তাপেই কিন্তু গানাশটা হয়ে যাবে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন যে একদম স্মুথ সিল্কি একটা ভাব চলে এসেছে, তখন বুঝবেন যে গানাশটা একদম রেডি। এই পর্যায়ে আমি গানাশটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিব। এখন কিন্তু গরম পানির উপরে রাখা যাবে না, আলাদা রেখে দিতে হবে যেন ঠান্ডা হয়। এখন আমি ক্রিমটাকে বিট করে নিব। অনেকেই প্রশ্ন করেন যে আমি কোন ক্রিম ইউজ করি। আমি ইনস্টা হুইপটা ইউজ করি। আমি মাসখানেক যাবত এই ক্রিমটা ইউজ করছি এবং এই ক্রিমটার আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। এই জন্য এটা কম প্রাইসের মধ্যে একটা ভালো ক্রিম। বাজার থেকে এনে এই ক্রিমটা কিন্তু ডিপ ফ্রিজে ঢুকিয়ে নেবেন এবং যখন বিট করবেন এর আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রাখবেন। এবং যখন এই যে এরকম ভাব দেখবেন যে ঠান্ডা থাকবে, অনেক ঠান্ডা থাকতে হবে, যেন ঠান্ডা অবস্থায় আপনি ক্রিমটা নিয়ে নেবেন বিট করার জন্য। একদম বরফ থাকা অবস্থায় কিন্তু নেবেন না, এই জন্যই বলেছি যে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নেবেন। আমি এখানে 1 কাপ ক্রিম নিয়ে নিয়েছি।
আর এখন দেখাবো আপনি কিভাবে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। এখানে আমার আগের বাটিতে অল্প একটু ক্রিম ছিল, তো এই বাটির মধ্যেই আমি এই ক্রিমটাকে সম্পূর্ণ ঢেলে নেব এবং এটার বয়মের মুখটা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে মাসের মাস আপনি ডিপ ফ্রিজে এটা এভাবে সংরক্ষণ করতে পারেন। আগে আমি প্যাকেটের মুখটাই স্টেপলার দিয়ে কস্টিপ দিয়ে লাগিয়ে রাখতাম, সেই ক্ষেত্রেও বাতাস ঢুকে যায় আমি দেখেছি, কিন্তু এভাবে রাখলে বাতাস ঢুকে না। এখন দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আস্ত একটা বরফ, এই বাটির মধ্যে পানি দিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন যখন বরফ হয়ে গিয়েছে আমি এই বাটিটা বের করে এইটার উপরে হচ্ছে ক্রিমের বাটিটা রেখে আমি বিট করে নিচ্ছি। এটা কেন করছি এটাও বলি। এটা হচ্ছে করলে অনেকের কমপ্লেন থাকে যে ক্রিম হচ্ছে তাদের গলে যায় এবং ক্রিম স্টিভ হতে চায় না। একদম পারফেক্ট ক্রিম করতে গেলে কিভাবে করতে হবে, সেই ক্ষেত্রে একটা নিচে বরফের বাটি রাখলে হচ্ছে ক্রিমটা ঠান্ডা থাকে, বিট করতে করতে ক্রিমটা গলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়ে আইসিং সুগার দিয়ে দিয়েছি 1 চা চামচ। এটা যদিও আমি ভুলে দিয়েছি, এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ এই ক্রিমটাই অনেক মিষ্টি থাকে। তারপর এখানে আমি ক্যারামেল সস ব্যবহার করব, বাটারস্কচ যেহেতু, এই জন্য ক্রিমটা আরও মিষ্টি হয়ে যাবে, সেই ক্ষেত্রে আইসিং সুগার দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। তো এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ক্যারামেল সসটা ব্যবহার করছি, আর এটা আমার আগের ফ্রিজে বানানো ছিল। এখন যেটা বানিয়েছি এটা কিন্তু সেটা না, এটা আমার যেহেতু একটু শক্ত দেখছেন, এটা আমার ফ্রিজে ছিল নর্মাল। আর ক্যারামেল সসটা কিন্তু আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিট করেই যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত ক্রিমটা হচ্ছে স্টিভ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো। আমি এই পর্যায়ে হচ্ছে বাটারস্কচ ইমালশন দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, আর একটু হালকা ইয়েলো ফুড কালার দিয়েছি। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি এই যে হোয়াইট সসের গানাশটা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু আমি ওই পুরাটা দেইনি, আমি 2 টেবিল চামচের মতো ইউজ করেছি। আর এটা দেওয়ার কারণ হচ্ছে আমি আপনাদেরকে এখন বলছি। অনেকেই বলে ক্রিম হচ্ছে শক্ত হয় না, ক্রিম হচ্ছে স্টিভ হয় না, ক্রিম গলে গলে যায়। তো এইটা তাড়াতাড়ি স্টিভ করার পদ্ধতি হচ্ছে যদি একটু হোয়াইট গানাশ আপনারা দিয়ে দেন, সেক্ষেত্রে ক্রিমটা তাড়াতাড়ি স্টিভ হয়। আপনি যদি কনডেন্স মিল্কও ইউজ করেন সেক্ষেত্রেও স্টিভ হয়। আপনি যদি গুঁড়ো দুধও ইউজ করেন সেক্ষেত্রেও স্টিভ হয়। আমি এখানে হোয়াইট চকলেটের গানাশটাই দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে এটাই বেশি ভালো লাগে, ক্রিমটা খেতেও ভালো লাগে অনেক। আর এখানে আমি ক্যারামেল সস ব্যবহার করেছি, হোয়াইট চকলেটের গানাশটা না দিলেও চলতো, কারণ ক্যারামেল সস যখন ইউজ করা হয় ক্রিমের মধ্যে তখন ক্রিমটা অটোমেটিকলি স্টিভ হতে থাকে। আর সেই ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটা দিয়ে তাড়াতাড়ি কেকটা ডেকোরেশন করে ফেলবেন, বেশিক্ষণ সময় গেলে ক্রিমটা বেশি শক্ত হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিমটা কি পরিমাণে পারফেক্ট হয়েছে। আমি এখন কেক ডেকোরেশনে চলে এসেছি। আমি একটা আমার বাসার নর্মাল প্লেটের মধ্যেই একটু ক্রিম লাগিয়ে তারপর হচ্ছে একটা কেকের স্লাইস বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এই যে সুগার সিরাপটা বানিয়ে রেখেছি ওইটা হচ্ছে ব্রাশ করে দিচ্ছি ভালোভাবে। কেকটাকে কিন্তু আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি, আর কেকটা তখনই আমি ডিমোল্ড করেছি যখন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল, তখন আমি ডিমোল্ড করে এটাকে 3 স্লাইস করে নিয়েছি। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে ক্রিম দিচ্ছি, যতটুকু আমার ক্রিম লাগবে আমি এভাবে প্যালেট নাইফের মাধ্যমেই কিন্তু ক্রিমটা দিয়ে দিই। অনেকেই দেখি যে পাইপিং ব্যাগের মধ্যে ভরে দেয়, আমি দেই না। আর এখানে আমি ক্যারামেল সসটা ব্যবহার করছি ক্রিমের উপরে, তারপর একটা প্যালেট নাইফের সাহায্যে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে যেটা দেখছেন এই যে বাদামের যে ক্যারামেলটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। তারপর এর উপর আমি আরেকটা স্লাইস বসিয়ে দিব। আমি কিন্তু সবার উপরের স্লাইসটা একদম নিচে দিয়েছি, আর একদম নিচের স্লাইসটা সবার উপরে দিব, তাহলে কেকটা একটু সমান হয়। এখন আমি আবার সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি, তারপর আমি আবার ক্রিম দিব, যেভাবে এর আগের পার্টটা করেছি সেম টু সেম ভাবে করে নিব। আপনারা ভিডিওটা দেখে তারপর বুঝে নেবেন। আর এখানে কিছু কথা বলে নেওয়া ভালো, আমি কিন্তু কোনো প্রফেশনাল বেকার না, আমি যে কোনো কোর্স করেছি তা না, আমি কিন্তু দেখে দেখে কেক বানানো শিখেছি। এবং আমি লাস্ট যে কেকের ভিডিওটা দিয়েছিলাম আমি ওইটাতে বলেছি যে বাসায় কেক বানানোর জন্য এই টিপসগুলা, এই ট্রিক্সগুলো আপনারা ফলো করলে বাসায় সুন্দর আপনার বাসার জন্য কেক বানাতে পারবেন, বাসার মানুষকে খাওয়াতে পারবেন। আমি বাসায় বানাই এবং বাসার মানুষকেই খাওয়াই, আমি নিজে খাই। আমি কিন্তু কোনো কেক সেল করি না, সো এখানে আমার ভুল ত্রুটি থাকতে পারে। আমি ভালো ডেকোরেশন জানি না, আমি আগের ভিডিওতেও বারবার বলেছি আমি ডেকোরেশন করতে পারি না। আমার কেকটা খেতে অনেক মজা হয় কিন্তু আমার ডেকোরেশন ভালো হয় না। আমি শুধু বাসার জন্যই বানাই। আমি যাদেরকেই ভিডিও দেখাচ্ছিলাম তাদেরকে আমি বলেছি বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন, এটা একটা ফাঁকিবাজি পদ্ধতি। কেক দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু দোকানের চেয়ে কোনো অংশে কম হবে না। এরপর এই ভিডিওটা এত বেশি রিচ হয়েছিল, এত মানুষ কমেন্ট করেছিল, আমি ভাবিই নাই যে এত বেশি রিচ হবে।
হবে আর মানুষ আমার কাছে আরও রেসিপি চাইবে, আমি ভাবছি যে মানুষ হয়তো বলবে যে না ভালো হয় নাই, কেমন ডিজাইন করছেন এই সেই, কিন্তু এত মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে। অনেক আপুরা জানতে চেয়েছে হ্যাঁ আমিও বাসায় কেক বানাতে চাই আপু, আপনি নেক্সট এইভাবে আপনি শেয়ার করবেন কিভাবে বানালে ভালো হবে। শুধু যে এইটা তা না, আমার কমেন্ট বক্সে মিনিমাম 10 থেকে 12টা মেসেজ এসেছে যে আমি কেক সেল করি কিনা, আমি কেক সেল করব কিনা, আমি এই লোকেশানে কেক দিতে পারবো কিনা। আমি সবাইকে না করে দিয়েছি যে আপু আমি কেক সেল করি না, আমি প্রফেশনাল বেকার না, আমি শুধু বাসার জন্য কেক বানাই। আমি শখ করে ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু এটার আমি একটা ভালো রেসপন্স পেয়েছি যে সবাই চাচ্ছে যে আমি যেন এই টাইপের ভিডিও আরও বানাই, এই জন্য আমি মূলত ভিডিওগুলো বানানো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এর মধ্যে দেখতে পেরেছেন আমি ধাপে ধাপে কিন্তু ক্রিমের মধ্যে কেক লাগিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কেকটাকে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিব। ক্রাম কোট করে নিলে কি হয় যে এই যে উপরে দানা দানাটা এটা থাকে না, পরে ফিনিশিংটা ভালো আসে। আমি এই পর্যায়ে কিন্তু 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম ক্রাম কোট করে, আর এই যে 1 ঘন্টা পর এখন বের করেছি। বের করে কেকটাকে এখন হচ্ছে আমি ফাইনাল ডেকোরেশন করে নিচ্ছি। এখন হচ্ছে আমার যতটুকু ক্রিম লাগবে আমি ততটুকু ক্রিম নিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে ক্রিমগুলাকে মানে কেকের মধ্যে ভালো করে লাগিয়ে নিব। আর হচ্ছে এরপর হচ্ছে আমি একটা স্ক্র্যাপার ইউজ করব। আমার একটা স্ক্র্যাপারও কেনার দরকার ছিল, আমি ওই দিন গিয়ে আমি ভুলে গিয়েছি যে একটা স্ক্র্যাপার, জিগজ্যাগ স্ক্র্যাপার কিনতে হবে। আমার কাছে একটা প্লেন স্ক্র্যাপার আছে। তারপর আমি প্যালেট নাইফ দিয়ে যখন হয়ে যাবে দেওয়া, তখন আমি স্ক্র্যাপারের সাহায্যে এটাকে সমান করে নিব। আপনারা হয়তো আমার ক্রিম লাগানোর স্টাইল দেখেই বুঝছেন যে আমি কোনো প্রফেশনাল বেকার না, আমি বাসায় বানাই যেহেতু এভাবে আস্তে 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 করতে করতে আমি শিখেছি। কিন্তু এখন কি পরিমাণে যে পারফেক্ট হয়, ডিজাইনটা যদি আপনি ইগনোর করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে একদম পারফেক্ট। আপনি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করলে আপনি বুঝতে পারবেন যে এটা কি পরিমাণে পারফেক্ট হয়। আপনি এরপরে দোকান থেকে এত দাম দিয়ে কেক আর কিনবেন না, বাসায় এভাবে বানাবেন। এখন যেটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্যারামেল সস। আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে অল্প করে মুখটা কেটে আমি এটার সাইডে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে একটা নজেল ভরে আমি এটাকে একটা ফুলের ডিজাইন করে নিচ্ছি। এটা ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক আমি সেভাবেই করে নিচ্ছি। বললাম না যে আমি খুব ভালো কিন্তু ডিজাইন পারি না, মানে যেটাতে চলে আর কি, বাসায় কেটে খাওয়া যাবে বা দেখতে একটু ভালো হলেই হলো, খুব বেশি। আর এই ডিজাইনটাও দেওয়া দরকার ছিল না, এটা দিচ্ছি শুধু ভিডিওর জন্য এতটুকু। আর এইগুলা যেটা দিচ্ছি এটা হচ্ছে বাদাম, ওই যে বাদামের যে আমি ক্যারামেল বাদামটা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওইটা সাইডে দিয়ে দিচ্ছি। বাটারস্কচের এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য। সবাই দেখবেন বাটারস্কচ কেক মানেই এইগুলা দেয়, এই বাদামের ক্যারামেলের এটা উপরে ডিজাইন করে দিয়ে দেয়। তারপর এখানে আমি আবার কয়েকটা ফ্লাওয়ার দিয়ে দিচ্ছিলাম আর মাঝখানে আরও কয়েকটা বাদামের দিয়ে দিচ্ছি। কেকটা কি খুব বেশি হিজিবিজি হয়ে গেল? মাঝখানে ডিজাইনটা না দিলেও হতো হয়তো। কেক বানানো কিন্তু কমপ্লিট। এখন এটাকে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছি এবং এই ক্লিপটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরের দিন আমি ওভারনাইট ফ্রিজে রাখার পর এটা ফ্রিজ থেকে বের করেছি। কেকের রিয়েল টেস্ট পেতে গেলে কিন্তু ওভারনাইট কেকটাকে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে আপনাকে রেখে দিতে হবে। আর এখন হচ্ছে কেকটা আমি কেটে দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে কেকের কালারটা একটু হালকা দেখা যাচ্ছে, কারণ আমি মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে হচ্ছে কেকটা ভিডিও করছিলাম, এই জন্য এরকম হালকা কালার মনে হচ্ছে। এতটা হালকা কালারও না, আগের কালারটাই হচ্ছে রিয়েল কালার। আর কেকটা কাটিং দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে নরম হয়েছে কেকটা। আর কেকের লাইনগুলোও দেখতে বেশ সুন্দর হয়েছে। আর কেকটা খেতে অসম্ভব রকম মজা হয়েছিল। আর আজকের ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়, আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই আমার পেজটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।